আজকের গল্পের বিষয় একটি ভৌতিক গল্প, যে গল্পটি আমি আমার বাল্যবন্ধু বিশ্বজিৎ সিংহের লেখা গল্প থেকে নিয়েছি। চলুন আজকের যে গল্প সেটা শুরু করি। গল্প পাঠে আমি অর্থাৎ দিব্যেন্দু দাস। গল্পের নাম ভূতেরাও খেলে। ভূত আমি চোখে দেখিনি, আমি কোনোদিনও বলবো না যে ভূত আছে, কিংবা এখানে যান আর গেলেই আপনারা ভূত দেখতে পাবেন। কিন্তু এমন কিছু ঘটনা জীবনে ঘটে যায় যার ব্যাখ্যা যুক্তি দিয়ে মেলে না। তখনই আমরা ভাবতে বাধ্য হই, তাহলে কি সত্যি সে আছে? এমনি একটি ঘটনা আমার জীবনে ঘটেছিল। সেই ঘটনাই আপনাদের শোনাতে আজ কলম ধরেছি। তা বলে আমি কোনো লেখক টেখক নই। লাইনের সাথে লাইন জুড়ে লেখা আমার দ্বারা হয় না। চিন্তা শক্তির অভাব আমার মধ্যে প্রথম থেকেই আছে। আমি যা কিছু লিখি জীবনে কখনো না কখনো আমার সাথে ঘটে গেছে। চাইলে আপনারা আমার কথা বিশ্বাস করতে পারেন, আবার এটা আমার মনের কল্পনা বলে ভেবে উড়িয়েও দিতে পারেন। কিন্তু যুক্তি দিয়ে এই ঘটনার ব্যাখ্যা আপনারা করতে যে পারবেন না তা আমি নিশ্চিত। সেবার গরমে ঠিক করেছিলাম একবার মাসির বাড়ি ঘুরে আসব। আমার মাসির বাড়ি বাঁকুড়ার এক প্রত্যন্ত গ্রাম কুকুড়াঝুড়িতে। কাজের সূত্রে আমি থাকি দুর্গাপুরে। তা প্রায় বছর 7 হলো। ছোট থেকে গ্রামের মানুষ হওয়ায় এই শহরের পরিবেশ আমার কোনোদিনই পছন্দ নয়। কিন্তু ভাগ্যদেবী মানুষকে কোন দিকে নিয়ে যান তা একমাত্র তিনিই জানেন। অন্য কারো তা জানার উপায় নেই। তাই এবারও ওনার কৃপায় যখন মাসির বাড়ি যাওয়ার সুযোগ এলো, আমি সেটা হাতছাড়া করতে চাইলাম না। মূলত মাসির বাড়ি যাওয়ার সুযোগ আমি চট করে ছাড়তে চাই না। এখানে না আছে কোনো বাস, ট্রেন বা গাড়ির শব্দ, না আছে মানুষের অকারণে চিৎকার। চারিদিকে একটা দারুণ নিস্তব্ধতা কাজ করে। মনে হয় যেন নিজের মনের কথাটুকুও কানে এসে পৌঁছায়। সকালের দৃশ্য অতি মনোরম। সূর্য যখন দূরে নদীর পাড়ে ঘেঁষে ওঠে, তার সোনালি আলো চারিদিকে ছড়িয়ে দেয়। সেই আলো যখন নদীর জলে এসে পড়ে, তখন যে চমক, সে আর বলে বোঝানোর মতো নয়। তার কাছে 7 রাজার সম্পদও তুচ্ছ মনে হবে। সকালের আলো যখন ধীরে ধীরে গাছের প্রতিটা পাতা ভরিয়ে দেয়, তখন চারিদিকে শুরু হয় বিভিন্ন রকমের পাখির মিষ্টি কলরব। প্রকৃতি মা যেন তাদের মধ্যে দিয়ে নিজের জেগে ওঠার জানান দেয়। শহরের সকালে আজ পর্যন্ত 7 বছরে 7টা পাখি দেখেছি কিনা তাও আমার সন্দেহ আছে। রাস্তার 2 ধারে হাত 2 ছাড়াই রয়েছে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আম, জাম, কাঁঠাল, লিচু, বিভিন্ন ধরনের গাছ। বাড়িতে বাড়িতে রয়েছে নানান রকমের সবজি গাছ, আলু, বেগুন, পটল, বিভিন্ন শাকসবজির গাছ। কোনো কিছু যে বাজার থেকে কিনতে হবে এর কোনো বালাই নেই। বিনা সার আর রাসায়নিক দিয়ে ফলানো সব সবজি আর দেশি মুরগির ঝোল দুপুরের খাবারে এক আলাদাই মাত্রা এনে দেয়। এইসব খাবারের টানে যে কোনো মরা মানুষও উঠে এসে খেতে বসবে। আর রাতের পরিবেশ নিয়ে কিছু বলার ভাষা কবিদের থাকলেও আমার তা নেই। শহরের আলো চারিদিকে উজ্জ্বলতায় ভরিয়ে তুললেও আকাশকে করে তুলেছে অন্ধকার। কিন্তু গ্রামে যদি রাতের আকাশের দিকে তাকানো হয়, তবে মনে হবে চারিদিকে কেউ যেন হিরে মানিক ছড়িয়ে দিয়েছে, যা জলজল করে জ্বলছে অনন্তকাল ধরে। তার সাথে ঝিঞ্ঝি পোকার শব্দ যেন আমাদের বলতে চাইছে, হে মানব, তুমি বৃথাই ছুটে চলেছ সম্পদ ঐশ্বর্যের পিছনে। কিছুক্ষণ থামো, প্রাণ ভরে শ্বাস নাও, চোখ মেলে তোমার চারিদিকে ভালো করে দেখো,
আমাদের প্রকৃতি মা তোমাদের জন্য কত সম্পদ চারিদিকে কণায় কণায় ছড়িয়ে রেখেছে। সেগুলো ছেড়ে কেন তুমি ছুটে চলেছ? এবার থামো। প্রকৃতির এই ডাক যে একবার শোনে, তার এই ডাক ফেরানো অসম্ভব। তাই আমিও পারিনি ফেরাতে। বেরিয়ে পড়লাম একটা বাইক নিয়ে, কিন্তু বিপত্তিটা হলো অন্য জায়গায়। বাঁকুড়া টাউন পেরোতে না পেরোতেই বাইক হঠাৎ বন্ধ। রাস্তার ধারে একটা দোকানে বাইক সারিয়ে যখন পুনরায় বাইক স্টার্ট করলাম, তখন ঘড়িতে বিকেল 4টা। তখনও প্রায় 70 কিমির মতো পথ বাকি। ভাবলাম মাসি বাড়ি পৌঁছতে একটু দেরি হবে, যা তার চেয়ে তো খারাপ কিছু হবে না, তাই ফিরে যাওয়ার কোনো মানে নেই। কিন্তু ঘন্টাখানেক যেতে না যেতেই আমার ভুল ভাঙল। আকাশ ঘিরে হাজির হলো কালো ঘন মেঘ আর ঝড়। এই ঝড়ে বাইক চালানো মুশকিল। বৃষ্টি নামার আগেই একটা মাথা গোঁজার জায়গা দেখতে হবে, কিন্তু চারিদিকে তাকিয়ে সেরকম কোথাও কোনো কিছু দেখতে পেলাম না। হঠাৎ কিছু দূর গিয়ে চোখে পড়ল একটা পুরনো একতলা বাড়ির মতো কিছু। কাছে গিয়ে বুঝতে পারলাম এটা একটা স্কুল, ঝাপানডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়। স্কুলটা দেখে বোঝা গেল যে দীর্ঘদিন যাবৎ বন্ধ। স্কুলটার জায়গায় জায়গায় প্লাস্টার খসে পড়েছে, ছাদ ভেঙে পড়েছে, ঠিক যেন কোনো ফোগলা বুড়ো দাঁত বের করে হাসছে। এখানে দাঁড়ানোটা কি ঠিক হবে? বৃষ্টিতে যদি ছাদ ভেঙে মাথায় পড়ে যায় তখন কি হবে? বাইরে মেঘের গর্জন আমার সেই প্রশ্নের জবাব দিয়ে দিল। তাই কোনো কিছু না ভেবে ভেতরে ঢুকে পড়লাম। কিছুক্ষণ পরেই শুরু হলো মুষলধারে বৃষ্টি আর মুহুর্মুহু বাজ। স্কুল বিল্ডিং এ 2টো রুম, তার মধ্যে একটার দরজা ভেঙে পড়েছে। বৃষ্টি থেকে বাঁচতে ঢুকে পড়লাম তারই ভেতরে। বুঝলাম বেশ কিছুক্ষণ এখানেই কাটাতে হবে। মোবাইলের ফ্ল্যাশটা জেলে চারিদিকটা মোটামুটি দেখে নিলাম। সেরকম কিছুই নেই। আছে বলতে একটা ভাঙা টেবিল, একটা আধ ভাঙা চেয়ার আর কিছু ভাঙাচোরা বেঞ্চ। থাকতেই যখন হবে একটু ধুলো ঝেড়ে চেয়ারটায় বসে গেলাম। মোবাইলের চার্জটাও বেশি নেই। একবার লো ব্যাটারির সিগন্যাল দিয়ে সুইচ অফ হয়ে গেল। বাইরে তখনও সমানে মেঘ ডেকেই চলেছে। মনে মনে ভাবলাম, ইস, কি ঝামেলাটাই না হলো মাসির বাড়ি যেতে গিয়ে। জানি না কতক্ষণ এখানে কাটাতে হবে। সাক্ষোভ নেই তো। অবশ্যই এরকম পুরনো বাড়িতে সেসব থাকাটা কোনো অস্বাভাবিক কিছু নয়। একবার মনে হলো পা তুলে বসি। তারপর ভাবলাম ওসব করতে গিয়ে যদি চেয়ারটাই আবার ভেঙে যায় তখন আবার ধুলো বালিতে বসে থাকতে হবে। গোটা দিনের ধকলের জন্য বেশিক্ষণ বসে থাকতে পারলাম না। ঠান্ডা বাতাসের মধ্যে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। ঘুম ভাঙল একটা গম্ভীর খসখসে গলার শব্দে। এই যে মশাই, শুনছেন? তাকিয়ে দেখি একজন লোক দাঁড়িয়ে আছে। অন্ধকারে মুখটা ভালো করে দেখাও যাচ্ছে না। লম্বা রোগা মতন একটা লোক। লোকটার গলার স্বরের সাথে তার গঠন ঠিক মিল খাচ্ছে না। শুকনো তালপাতা একসাথে নড়লে যেরকম শব্দ হয়, লোকটার গলা অনেকটা সেই রকম। লোকটা খড়খড়ে গলায় বলল, কে আপনি? এখানে কি করছেন? আমি তাকে নিজের সব ব্যাপারটাই বললাম। শুনে লোকটা বলল, ভালোই করেছেন এখানে দাঁড়িয়ে। আমরা কয়েকজন রোজ এখানে আড্ডা দিতে আসি। ভালোই হলো, আপনার সাথে আজ সময়টা কাটাবো। শুনে অবাক হলাম। লোকটা বলে কি, এত ঝড় বৃষ্টিতে যেখানে বাইরে তাকানো মুশকিল সেখানে
এরা বেরিয়েছে আড্ডা দিতে? লোকটা কি পাগল? চোর ডাকাত নয় তো? লোকটা যেন আমার চিন্তা আরো বাড়িয়ে দিল। লোকটা আমার অবস্থা বুঝতে পেরে খড়খড়ে গলায় বলল, না না, আমি পাগল টাগল নই। আপনি আসার আগে আমরা পাশের রুমে বসেছিলাম। ওটার চাবি আমাদের কাছেই থাকে। স্কুল অনেকদিন বন্ধ, তাই আমরা একটা রুম নিজেদের মতো করে ক্লাব ঘর বানিয়ে রেখেছি। রোজ আসি, গল্প করি, আড্ডা দিই, খেলা করি। আসুন না, পাশের ঘরে আমাদের সাথে যোগ দিবেন, সময়টাও কেটে যাবে। পাশের ঘরটা কি বন্ধ দেখেছিলাম? তাড়াহুড়োতে হয়তো পাশের ঘরটা তবে ভালো করে লক্ষ্য করিনি। গেলাম ওনার সাথে পাশের রুমে, সেখানেও অন্ধকার। আমি বললাম, এ কি, আপনি বললেন রোজ আড্ডা দিতে আসি, তাহলে একটাও আলোর ব্যবস্থা করে রাখেননি কেন? জানি না সেখানে কতজন ছিল, তাদের মধ্যে একজন সরু গলায় বলে উঠল, আলোতে কি হবে, আড্ডা দিতে আসি, কিছু তো লিখতে পড়তে আসি না। আলো আনবো কি করতে? ঘন্টাদা, এ কে? গলা শুনে মনে হলো যেন কোনো মশা মাইক হাতে গুনগুন করছে। বুঝলাম যার সাথে এলাম তিনিই ঘন্টাদা। পাশের থেকে আরেকজন বলল, তোমার ফ্রেন্ড বুঝি? বলেই হাসতে শুরু করলো খিলখিল করে। আহ, তোরা থামবি? তিনি আমাদের অতিথি, বৃষ্টিতে আটকা পড়েছেন। ও অতিথি, আগে বলবে তো। আসুন আসুন আমাদের সাথে। আমার নাম পটকা। মশার মতো যার গলা, সে বলে উঠল। আর আমি হলাম গুমলে। বলেই খিক খিক করে হেসে উঠল আরেকজন। আমি বললাম, আমার নাম অখিলেশ ব্যানার্জি। ও বাবা, বামুন ঠাকুর তো। আমাদের ঘন্টাদাও বামুন ছিল। ছিল মানে? এখন কি ধর্ম পাল্টে নিয়েছে? আমি জিজ্ঞেস করলাম। আহ, বুবলা, বড্ড ফালতু বকছিস তুই। তালপাতা খেপে উঠল। ওরা চুপ দিতে আমায় জিজ্ঞেস করলো, আপনি কিছু খেয়েছেন কি? না, দুপুরে হোটেলে ভাত খেয়েছিলাম, তারপর আর কিছু খাওয়া হয়নি। নিন, এটা খান। বলেই আমার দিকে একটা বিস্কুট প্যাকেট বাড়িয়ে দিল। আমি আপত্তি করলেও জোর করে আমার হাতে দিয়ে দিল। খিদে যে পাইনি এমনটাও নয়, কিন্তু অচেনা কারো কাছ থেকে এরকম পরিস্থিতিতে হঠাৎ কিছু খাবার জিনিস নেওয়াটা কি ঠিক হবে? দিনকাল যা পড়েছে, কে ভালো মানুষ আর কেই বা মুখোশধারী সেটা বোঝা খুব মুশকিল। আমি জিজ্ঞেস করলাম, আপনারা কি সবাই এই গ্রামের? না। উত্তরটা দিল ঘন্টাদা। তারপর কিছুক্ষণ চুপ থেকে আবার বলল, আমরা এসেছি অনেক দূর থেকে, গ্রামে গ্রামে ঘুরে খেলা দেখানোর কাজ আমাদের। তবে এই খেলাকে যে সে খেলা ভেবো না। এই খেলার মধ্য দিয়ে মানুষের ভাগ্য ফেরাই আমরা। বিকেল থেকে শুরু হয়, চলে যতক্ষণ লোক থাকে। সবশেষে এই ভাঙা স্কুলটার ঘরে রাতটা কাটাই। আচ্ছা ঘন্টাদা, বৃষ্টি তো এখন থামবে বলে মনে হয় না। বাবুও তো রয়েছে, খেলাটা খেললে কেমন হয়? আমি জিজ্ঞেস করলাম, কি খেলা? তেমন কিছু না, একটা কয়েন মেঝের ওপরে আঙুল দিয়ে দাঁড় করিয়ে ঘোরানো হবে। যদি হেড পড়ে আপনি জিতবেন, আর টেল পড়লে অপরজন। এইভাবে 5 বার ঘোরানো হবে। শেষে যে বেশি বার জিতবে সেই আসল জয়ী। যে জিতবে তার বাজি রাখা জিনিসের
ডবল সে ফেরত পাবে। খেলায় চাইলে সে তার যে কোনো জিনিস বা বস্তু বাজি রাখতে পারে। জিতলে সেই বস্তুর সমান দামের টাকা ডবল হয়ে ফেরত হবে, কিংবা ওই রকম আরও একটা জিনিস সে পাবে। যদি কেউ হারে, একই নিয়মে আমাদের সেই টাকা ফেরত দিতে হবে। খেলার মাঝখানে ওঠা চলবে না, নইলে যে উঠবে সে হেরেছে ধরা হবে। আপনি খেলবেন? খেলতে পারেন, সময়টা ভালো কাটবে, আপনার ভাগ্যও ফিরে যেতে পারে। হয়তো মাসির বাড়ি গেলেন লাখপতি হয়ে। খেলাটার নাম মটকা খেলা। গ্রাম বাংলায় এটাকে এই নামেই ডাকা হয়। ভালোবেসে অনেকে একে জুয়া বলেও বদনামও করে। খারাপ জিনিস, এসব থেকে দূরে থাকাটাই ভালো। যারা জুয়ারি মানে গ্যামলার হয়ে থাকে, তারা কথার মধ্য দিয়ে স্বপ্ন দেখায়, কিন্তু একবার এই খেলার ভিতরে ঢুকে পড়লে সব শেষ না হওয়া পর্যন্ত বেরোনো যায় না। এরকম অনেক কথাই অনেকে বলে থাকে। তবে মন দিয়ে খেললে কম সময়ে টাকা বাড়ানোর এর চেয়ে ভালো উপায় আর দুটো আছে বলে আমার মনে হয় না। এইসব কথা বলছি কারণ আমার এইসবের দিকে একটু বদ নেশা আছে। এসব আপনাদের কাছে স্বীকার করতে আমার কোনো বাধা নেই। তাই এই সময় হঠাৎ করে এরকম একটা সুযোগ আমার কাছে যেন স্বর্গপ্রাপ্তির মতো মনে হলো। বললাম, হ্যাঁ খেলবো, কিন্তু টাকা তো বেশি নেই, কমের মধ্যেই শুরু করতে হবে। কত খেলবেন বলুন তো? আপনি যা বলবেন তাই হবে। আমি বললাম, আমার কাছে 1005 মতো টাকা আছে, আর জিনিস বলতে গলায় একটা রূপোর হার। ওতেই শুরু করুন, ওটাই অনেক। রূপোর হার বাজি রাখুন, জিতলে সোনার হার দেব, হারলে আপনি রূপোর হারটাই দিয়ে দেবেন। বাহ, এরকম সুযোগ কেই বা হাতছাড়া করতে চায় বলুন? বললাম, তাহলে শুরু করুন, কিন্তু এই অন্ধকারে দেখবেন কি করে কয়েনে হেড নাকি টেল পড়লো? ও নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, গুগলের কাছে আলো আছে। এই গুগলে, স্যারকে আলোটা জ্বেলে দেখাতো। সাথে সাথেই একটা লাল রঙের আলো মেঝেতে পড়ল, আর সঙ্গে সঙ্গে সেটা নিভেও গেল। কি দাদা, দেখলেন তো? এবার শুরু করা যাক। বলেই হেসে উঠল। আপনার কাছে কয়েন আছে তো? জিজ্ঞেস করলো ঘন্টাদা। আমি একটা 5 টাকার কয়েন বাড়িয়ে দিলাম। এই শোন, আমি আজ কয়েন ঘোরাচ্ছি, তোরা দুজনে খেল। প্রথমে কে খেলবি, গুগলে নাকি পটকা? আমি খেলবো। বলল পটকা। তুমি কয়েনটা ভালো করে ঘোরাবে কিন্তু। কয়েন ঘোরালো ঘন্টাদা। কয়েন ঘোরা বন্ধ হতেই সেই লাল আলোটা জ্বলল, আর কিছুক্ষণের মধ্যেই তা নিভেও গেল। দেখলাম হেড পড়েছে, তার মানে আমি জিতেছি। তারপর আবার ঘুরল কয়েন। এইভাবে চলতে থাকলো। প্রতিবার কয়েন থামলেই আলো জ্বলে, আবার আলো নিভে যায়। ওই আলোয় কয়েন ছাড়া আর কিছুই চোখে পড়ে না। প্রথম রাউন্ডের খেলা শেষে দেখা গেল আমি জিতেছি 3 বার আর পটকা 2 বার, মানে আমি বিজেতা। বেশ ভালোই লাগলো। পটকা তার মশার গুনগুন শুরু করে বলল, দিলে তো আমায় হারিয়ে ঘন্টা না, একটু ভালো করে ঘোরাতে পারলে না? নাও, এবার বলো দাদা, তুমি কি চাও? চেন নেবে নাকি টাকা? আমি বললাম, কি আর চাইব,
তোমার যেটা খুশি দিতে পারো। কথাটা শেষ হওয়ার অপেক্ষার সাথে সাথে কি একটা ওরা যেন আমার দিকে ছুড়ে দিল। লাল আলোটা জ্বলতেই দেখলাম একটা চেন। চাপ নিও না দাদা, ওটা সোনার চেনেই বটে। চুপচাপ পকেটে পুরে নাও। তুমি জিতেছো, তাই ইচ্ছে মতো জিনিস পেলে যখন আমরা জিতবো তখন আমরা কিন্তু আমাদের পছন্দ মতো জিনিস চেয়ে নেবো। পকেটে পুরলাম, কি জানি আদৌ সোনা নাকি অন্য কিছু। যাকগে, হারি তো নি কিছুই। গুগলে বলল, এবার আমি খেলবো, তবে আমি এবার হেড নেব, বুঝলে ঘন্টাদা? আমি বললাম, তাই নাও, খেলা হলেই হলো। আমি এবার এই সোনার চেনটাই বাজি রাখছি, তবে জিতলে টাকা নেব, আর কোনো চেন নেব না। মনে মনে ভাবলাম, আমায় ঠকাতে পারবে না বুঝলে। যদি এটা নকল হয় তাহলে আমি হারলে তোমরাই এই চেন ফেরত নেবে, আর জিতলে পুরো টাকাটাই আমি নিয়ে নেব। আবার ঘুরে চলল কয়েন একই নিয়মে। দ্বিতীয়বারের খেলাতেও আমিই জিতলাম। ভাগ্যদেবী আবার আমার ওপরেই প্রসন্ন হলো। আবার আমরা হেরে গেলাম যে। ছেলের কপাল বিরাট ভালো আজ। আমি বললাম, তাহলে এটার জন্য কত টাকা পাওয়া যাবে? কত চাও? বলেই আমার দিকে কিছু একটা ছুড়ে দিল। হাতে তুলে নিয়ে বুঝলাম একটা বান্ডিল। এটায় 1030 মতো টাকা আছে। পকেটে রাখলাম। দারুণ লোভ চাপলো আমার মাথায়। বললাম, আর কি একদান হবে নাকি? নিশ্চয়ই হবে, কেন হবে না? তবে দুটো দানে আপনি বাজি ঠিক করেছেন, এর পরের দানে আমরা ঠিক করব বাজির জিনিস। আসলে আমাদের যা টাকা ছিল সবই আপনার পকেটে গেল। গ্রামের লোক, বুঝতেই তো পারছেন, বেশি টাকা তো আর হাতে নেই। এবার কিছু জিনিস বাজি রাখতে হবে, বলল ঘন্টাদার। আমি বললাম, দেখুন যাই বাজি রাখুন, দামি কিছু হয় যেন, না হলে আমি খেলবো না। হ্যাঁ, দামি জিনিসেই নিশ্চিন্ত থাকুন। গুগলে পটকা, কি বাজি রাখছিস এবার? আমি আমার একটা চোখ বাজি রাখছি গো দাদা। কি চোখ? এসব আমার কি রসিকতা? চোখ কি কখনো বাজি রাখার জিনিস নাকি? আমি চোখ নিয়ে করবোটা কি? না না, এইসব হবে না, এইসব হবে না। ঘন্টাটা বলল, ব্যস্ত হবেন না, চোখ কি কোনো কম দামি জিনিস? আপনাকে চোখ নিতে হবে কে বলেছে? টাকা এখন আমাদের কাছে নেই, আপনি জিতলে আপনাকে এনে দেওয়া হবে। 1 লাখ টাকা পাবেন যদি আপনি জেতেন। এতগুলো টাকার লোভ সামলাতে পারলাম না। হারলে যে আমার সাথে কি হতে পারে সেটার চিন্তা মাথাতেই এলো না। এক কথায় রাজি হয়ে গেলাম। কয়েন ঘুরতে থাকলো নিজের নিয়মে। কয়েন যতবার ঘুরে আমার হৃদস্পন্দন ততই বাড়তে থাকে। শেষমেশ 5 বার কয়েন ঘোরার পর ফলাফল যা দাঁড়ালো তা দেখে আমার গলা শুকিয়ে কাঠ। খেলায় আমি 2 আর পটকা 3, মানে আমি সর্বশান্ত। চিৎকার করে উঠলাম, না না, এ হতে পারে না। আমি আমি এসব মানি না। তোমরা কিছু 2 নম্বরই করেছো। পটকা বলল, মানে এতক্ষণ যখন জিতছিলেন তখন তো কিছু বলেননি, এখন হারতেই যত সব বাহানা। এইসব চলবে না। জেতার সময় যেমন নিয়েছেন, হারার সময় তেমন কিন্তু ফেরত দিতে হবে, নইলে আমরা অন্য উপায় জানি। আমি বললাম, কিন্তু আমার কাছে তো অত টাকা নেই।
যেটা আপনারা দিয়েছেন ফিরিয়ে দিচ্ছি, নিয়ে নিন। সবাই হো হো করে হেসে উঠল। মনে হলো যেন মেঘের গর্জন বাইরে নয়, ভেতরে হচ্ছে। গুবলে বলল, টাকা কে চাইছে আপনার থেকে? আমরা তো আপনার চোখটাই চাই। মানে কি আজে বাজে বলছেন? চোখ চোখ চাই মানে? এটা কি কোনো দেওয়ার জিনিস? হ্যাঁ, আমাদের ওটাই চাই। না দিবে তো আমরা সব উপরে নেব। আমি বললাম, চোখ দেওয়া যায় না। হয় খেলাটা আরেকবার খেলো, না হলে আমি এখান থেকে উঠছি। এক মুহূর্ত আমি আর এখানে দাঁড়াবো না। এই বলে সেখান থেকে আমি উঠতে যাব, ঠিক তখনই সামনে কোথাও একটা যেন বাজ পড়ল। সেই বাজের তীব্র আলোয় কিছুক্ষণের জন্য ভরে উঠল পুরো রুম। আর তাতেই যে দৃশ্য আমি দেখলাম, জীবনের শেষ দিন পর্যন্ত তা আমি কোনোদিনও ভুলব না। আমার ডান দিকে বসেছিল ঘণ্টাদা, তার পাশে গুবলে ও পটকা। ঘণ্টাদা আমার পাশেই বসে আছে, কিন্তু তার তার শরীরে কোনো মাথা নেই। একটা মুন্ডু কাটা লোক কিনা আমি জানি না। মুন্ডু কাটা থাকলে কেউ বাঁচতে পারে কিনা আমার তা জানা নেই। বাকি দুজনের রূপ আরো ভয়ঙ্কর। শরীর পুরো গলে গেছে, চোখের জায়গায় দুটো বড় বড় গর্ত থেকে বেরোচ্ছে পোকা। পটকার বুকের কাছটা চিরে দু ভাগ করে সে তার হাত ঢুকিয়ে কি যেন বের করে সেটা আরো মুখে নিয়ে খাচ্ছে। উহ, কি দৃশ্য! সেই দৃশ্য দেখলে সেই মুহূর্তে আরো একবার চমকালো মেঘ। সেই আলোয় আবার সেই দৃশ্য চোখে ধরা পড়তেই নিজেকে স্থির রাখতে পারলাম না। মুখ থেকে বেরিয়ে গেল একটা ঠান্ডা আর্তনাদ। ওদের মধ্যে একজন বলে উঠল, কি দাদা, কিছু দেখলেন নাকি? ভয় পাবেন না, বসুন বসুন, এখনো অনেক বাকি আছে খেলা। আমাদের বাজির জিনিস না নিয়ে আপনাকে ছাড়ছি না। আপনার একদম লাগবে না, পটকা খুব ভালো চোখ তুলতে পারে। আপনি বুঝতেই পারবেন না। তারপর শুরু হলো আবার সেই একই রকম হাসি। সেই হাসি নির্মম, সেই হাসি পৈশাচিক। সেই হাসিতে প্রাণের লেশ মাত্র নেই। মৌমাছি কামড়ালে যেমন জ্বালা করে শরীরে, ঠিক সেই রকম জ্বালা এই হাসি শুনলে ঠিক সেই রকম জ্বালা করে। এমন অনুভূতি তা বলে বোঝানোর মতো নয়। আমি চিৎকার করে উঠলাম, আমার চাই না, আমার কিছু চাই না। আপনাদের জিনিস সব ফেরত দিয়ে দিচ্ছি, নিয়ে নিন। আমাকে যেতে দিন, প্লিজ আমাকে যেতে দিন। এই বলেই টাকার বান্ডিলটা ছুড়ে দিলাম। এসব চাই না আমাদের, তোমার চোখ দুটো চাই। বলে উঠল পটকা। একটা আমি নেব আর একটা গুবলে। আমাদের দুটো চোখেই যে নেই। এই পটকা, আগের বার তো তুই সেই লোকটার চোখ দুটো নিয়েছিলি, আমায় ভাগ দিসনি তো। এইবার আবার তুই চাইছিস কেন? এই বলে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। চুপ কর তোরা, গর্জন করে উঠল ঘণ্টাদা। এইবার
তোরা কেউ কিচ্ছু পাবি না, পুরো মুন্ডুটা আমি নেব, আমার ধরে লাগাবো। তাই তোরা ঝগড়া থামা আর এই বেটাকে ধর। ঘন্টাদার কথা শেষ হতে না হতেই গুবলে খালি চোখের কোঠর জ্বলে উঠল আর লাল আলোতে ঘরটা ভরে গেল। এতক্ষণ বুঝতে পারিনি লাল আলোর উৎসটা কোথায়। এই সব ব্যাপার দেখে আমি আর উঠে দাঁড়ানোর কোনো শক্তি খুঁজে পাচ্ছি না। যতটা সম্ভব পিছনে পিছোতে লাগলাম। গুবলে আর পটকা তাদের লম্বা হাত আমার দিকে বাড়াতে থাকলো। যতই আমি পিছোই ওদের হাত ততই লম্বা হতে থাকে। উঠে যে দৌড় লাগাবো তারও কোনো উপায় নেই। দরজার সামনে ওরা বসে আছে। হঠাৎ আমার পিছনে একটা জানলা চোখে পড়ল। কোনো মতে উঠে সেই জানলা দিয়ে শরীর গলিয়ে দিলাম বাইরে বেরোবো বলে। যেই বেরোতে যাব অমনি আমার পা ওরা ধরে নিল। ওদের লিডার ঘন্টা বলে উঠল, ধরে রাখ ওকে, আমি জানলার ওদিকে যাচ্ছি, ওর মুন্ডুটা ছিঁড়ে নেবো হাত দিয়ে। বলেই দরজা দিয়ে বেরিয়ে জানলার দিকে হামাগুড়ি দিয়ে এগোতে লাগলো। আমি বুঝলাম আর বাঁচার কোনো উপায় নেই, তাও পা ছাড়ানোর চেষ্টা করতে লাগলাম। লাথি মারলাম সজোরে। লাথি খেয়ে আমার পায়ে হাঁটুতে বসিয়ে দিল এক কামড়। আমি যন্ত্রণায় হাত বাড়িয়ে পটকার মাথা টেনে সরাতে চেষ্টা করলাম, কিন্তু এই পিশাচদের সাথে পেরে ওঠা সম্ভব নয়। এদিকে ঘন্টা অনেকটা তখন এগিয়ে চলে এসেছে। প্রদীপ নেবার মতো যেমন দপ করে জ্বলে ওঠে, ঠিক তেমনই বাঁচার আশা বুকে নিয়ে জীবনের সব শক্তি দিয়ে এক জোরে মারলাম লাথি। বুকে জোরে ব্যথা পেয়ে ছিটকে গেল পটকা, আর অমনি পটকার মাথা তার শরীর থেকে আলাদা হয়ে গেল। আমিও ছিটকে পড়লাম বাইরে পড়েই কোনো মতে উঠে কিছু না দেখে দৌড়তে লাগলাম। পিছনে স্কুল থেকে ওদের গলা শুনতে পেলাম, ওরে ওরে ধর বেটাকে, ওরে 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 ধর। হাঁটুতে প্রচন্ড ব্যথা, তাও এক মুহূর্ত দাঁড়ালাম না। দৌড়াতে জানি না কিসে যেন একটা হোঁচট খেলাম। মাথাটা গিয়ে ধাক্কা খেলো আর লাগলো একটা পাথরে। সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেললাম। জ্ঞান যখন ফিরলো তখন আমি হাসপাতালে, মাথায় পায়ে ব্যান্ডেজ করা। বাড়ির সবাই দাঁড়িয়ে আছে। তাদের থেকে শুনলাম ঝড় বৃষ্টির রাতে অন্ধকারে বাইক নিয়ে মাসি বাড়ি যেতে গিয়ে নাকি অ্যাক্সিডেন্ট করেছিলাম। আমার গাড়ি একটা গাছে গিয়ে ধাক্কা দেয়। গোটা রাত নাকি পড়েছিলাম ওখানেই। পরদিন সকালে কিছু লোক আমাকে আর আমার বাইককে রাস্তার ধারে পড়ে থাকতে দেখে সবাই আমাকে হাসপাতালে নিয়ে যায়। 2 দিন নাকি আমার কোনো জ্ঞান ছিল না, শুধু মাঝে মধ্যে বাঁচাও, আমাকে ছেড়ে দাও, তোমাদের জিনিস নিয়ে নাও, এইসব নাকি আওড়েছি। ডক্টর বললেন, টানা 6 মাস এখনো বেড রেস্টে থাকুন। ওরকম ঝড় বৃষ্টিতে কেউ বাইক চালায়? দাঁড়াতে পারতেন তো কোথাও। আমি মনে মনে ভাবলাম, দাঁড়িয়েই তো ছিলাম, আর তাতেই তো এই বিপত্তি। কিন্তু বাইক অ্যাক্সিডেন্টটা হলো কি করে? আমি তো হোঁচট খেয়ে পাথরে পড়েছিলাম। তাহলে কি সেদিনের ঘটনা সব মিথ্যে? সেটাই হবে হয়তো। অ্যাক্সিডেন্ট করেছিলাম, তারপর হয়তো অজ্ঞান হয়ে ওখানেই পড়েছিলাম আর স্বপ্ন দেখছিলাম। সুস্থ হওয়ার পর আমি ঝাপানডাঙ্গার খোঁজ নিয়েছিলাম, কিন্তু সেখানে ওরকম নামের কোনো স্কুল নেই। স্কুল আছে, তবে তার পাশের গ্রামে।
আরো খোঁজ নিচ্ছিলাম আমার মতো অভিজ্ঞতা এখানে কোনোদিন অন্য কারো হয়েছিল কিনা। আসলে সবকিছু এত বাস্তব লেগেছিল সেদিন, মন কিছুতে বিশ্বাস করতে চাইছে না যে ওগুলো স্বপ্ন। এখানে কেউ সেই রকম কোনো ঘটনা কিছু বলতে পারলো না। তবে চায়ের দোকানে একটা লোক আমাকে একটা অদ্ভুত ঘটনার কথা বলল। জানি না আমার ওই ঘটনার সাথে এর কোনো মিল আছে কিনা। আমি সেই ঘটনার কথা এখানে তুলে ধরছি, বাকিটা আপনারাই বিচার করবেন। আজ থেকে প্রায় 30 বছর আগে ঘটেশ্বর নামে এক জুয়ারি তার 2 সাগরেদকে নিয়ে এসে আস্তানা গেড়েছিল। লোকটা ছিল 1 নম্বরের জালিয়াত। জুয়া খেলার নামে গ্রামের কত লোককে যে সর্বশান্ত করেছিল তার কোনো হিসাব নেই। প্রথম কেউ কিছু সেরকম না বললেও পরে মানুষের মনে একটা চাপা রাগ জমা হতে থাকে। মানুষকে ঠকিয়ে অনেক টাকা করেছিল লোকটা অল্প সময়ের মধ্যেই, কিন্তু সেগুলো তাকে ভোগ করতে হয়নি। যে গাছের নিচে তাঁবু খাটিয়ে তারা জুয়া খেলতো সেখানেই তাকে একদিন গলা কাটা অবস্থায় পাওয়া যায়। আর তার 2 সাগরেদকে কেহ বা কারা যেন নৃশংসভাবে খুন করেছিল। ঘটেশ্বরের তো মুন্ডুটা পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। আর বাকি 2 জনের মধ্যে একজনের পেট থেকে বুক পর্যন্ত কেটে 2 ফালা করে দিয়েছিল কেউ, আর চোখগুলো উপড়ে নিয়েছিল। এরকম বিভৎস ভাবে খুন আমাদের এখানে এর আগে কেউ কোনোদিন দেখেনি। কত থানা পুলিশ কত কি করা হলো, কিন্তু কোনো হদিশ পাওয়া গেল না খুনির। যেদিন খুন হয়েছিল ওরা সেদিন অমাবস্যা ছিল। তাই যাতে কোনো বিপদ গ্রামের মধ্যে না হয় সেই জন্য 2 দিন ধরে হোম যজ্ঞ করা হয়েছিল। লোকটার কথা শুনে আমি ফোনে দেখলাম আমার যেদিন অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই দিনও ছিল অমাবস্যা। আর যে গাছের সাথে ধাক্কা খেয়েছিলাম তার তলাতেই নাকি তারা খুন হয়েছিল। আরেকটা কথা আপনাদেরকে এর মধ্যে বলা হয়নি, হসপিটালে আমার পকেটে আমি হাত দিয়ে দেখেছিলাম সেখানে একটা সোনার চেন রয়েছে। এই চেন কিন্তু আমার নয়। যদি সেই রাতের ঘটনা পুরো মিথ্যে হয় আর আমি যদি স্বপ্ন দেখে থাকি, তাহলে এই জিনিস আমার কাছে এলো কি করে? আপনাদের সঠিক ব্যাখ্যার অপেক্ষায় রইলাম। শুনছিলেন বিশ্বজিৎ সিংহ রচিত ভূতেরাও খেলে। বিভিন্ন চরিত্রে এবং গল্প পাঠে আমি দিব্যেন্দু দাস। গল্পটি ভালো লাগলে অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। শুভরাত্রি।